রিলাপসিং একটা অত্যন্ত সাধারণ ঘটনা। এটা বিশ্বব্যাপী অত্যন্ত নর্মাল ভাবেই দেখা হয় যে একজন ছেলে সে মাদক নিত, চিকিৎসা নিয়েছে, কিছুদিন ভালো ছিল, আবার সে কোনো কারণে মাদক গ্রহণ করছে। তো যার কারণে এই রিলাপসিং ডিজিজটার কারণেই কিন্তু বলা হয় এটাকে ডায়াবেটিসের মতন। যতদিন আপনি সুগারটাকে কন্ট্রোল রাখতে পারবেন নিজের উপরে ডিপেন্ড করবে। যদি আপনি সুগার কন্ট্রোল না রাখতে পারেন তাহলে আপনাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। আপনার যখন হাইপার টেনশন হবে তখন আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনি যদি আপনার লাইফস্টাইল মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আবার আপনার হাইপার টেনশন বেড়ে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে আবার। তো মাদক নির্ভরশীলতাও ঠিক একই ধরনের, যে এই চিকিৎসা কেন্দ্রগুলা মূলত লাইফস্টাইল চেঞ্জের একটা পদ্ধতি শিখিয়ে দেয় দীর্ঘমেয়াদে। সে সকালে ঘুমের থেকে উঠবে, নিজেকে ফ্রেশ করবে, নাস্তা করবে, পড়াশুনো করবে, গেমস খেলবে, তারপর আবার সন্ধ্যা হবে, গল্প করবে, তারপরে আবার সন্ধ্যার দিকে ঘুমাতে যাবে, রাতে ঘুমাতে যাবে, আবার মর্নিংয়ে উঠবে। এই লাইফ স্টাইল মডিফিকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুই হচ্ছে যে আমাদের প্যারেন্টসরা কিন্তু অ্যাওয়ার না। তারা যখন একটা চিকিৎসা কেন্দ্র থেকে যখন সে ছেলেটাকে বাড়ি নিয়ে যাচ্ছে, তার যে একটা নার্সিং দরকার, তার একটা যে এনভায়রনমেন্ট দরকার সুস্থ হওয়ার জন্য, সে কমিটেড, সে ভালো হইতে চায়। কিন্তু ওই পরিবেশে যদি যায় সে, আবার বিশেষ করে যে পরিবারে কনফ্লিক্ট আছে, আনহেলদি পরিবেশ আছে, তার বা ওই পরিবারের অন্য কেউ মাদক গ্রহণ করছে, ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি থাকে তার রিল্যাপস অনেক বেড়ে যায়। যার কারণে বলা হয় যে তার কয়েকটি বিষয় কিন্তু আমরা সতর্ক করে দিই, বিশেষ করে মানি ম্যানেজমেন্ট। হঠাৎ করে তার হাতে অনেকগুলো টাকা না দিয়ে দেওয়া, তারপরে তার বন্ধুদেরকে কিভাবে সে মেনটেন করছে সেটাকে ফলো আপে রাখা, আমাদের কাউন্সিলরদের সাথে সে যোগাযোগ রাখবে অ্যাটলিস্ট 2 ইয়ার্স। আমরা বলি যে ভর্তি না হলে ওভার ফোনে বা মাঝে মাঝে এসে কাউন্সিলরের কাছে বসে সে নিজেকে রিফ্রেশ করে নিয়ে যাবে। যদি কোনো দিন তার মানে ক্রেভিংটা দেখা দেয় বা তার মনে হয় যে না মাদকের প্রতি তার টান আসছে, এই জায়গাটায় প্যারেন্টস এবং পেশেন্টের দুইটা একটা সমন্বয় হওয়া দরকার। সে যখন যেতে চায় তখন যদি প্যারেন্টস যদি মানা করে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি যেতে পারবে না, তখন কিন্তু তার ওই যে সহযোগিতা দরকার সে কিন্তু সহযোগিতা নিতে পারে না। বরঞ্চ তাকে সাপোর্ট করে ট্রিটমেন্ট সেন্টারগুলোর সাথে একটা সম্পর্ক রাখা, কাউন্সিলরদের সাথে একটা সম্পর্ক রাখা, সাইকোলজিস্টদের সাথে সম্পর্ক রাখা, তাহলে সে দীর্ঘমেয়াদে দেখা যাচ্ছে একটা নার্সিং এর মধ্যে থাকবে এবং সে নিজেকে মেনটেন করতে পারবে। পাশাপাশি তার যদি পড়াশোনা করার যদি স্টুডেন্ট হয় তাকে আবার পড়াশোনায় নিয়ে যেতে হবে। তাকে ফ্রি রাখা যাবে না। সে যদি বিজনেসম্যান হয় তাকে ছোটখাটো দিয়ে ব্যবসা দিয়ে তাকে আবার শুরু করতে হবে। চাকরিজীবী হলে তাকে আবার কিছু না কিছু করতে হবে, ছোটখাটো চাকরির মধ্যে ঢুকতে হবে, দিয়ে আবার নিজেকে এনগেজ করতে হবে। যদি ফ্রি টাইম বাসায় শুয়ে থাকে, সময় অলস সময় কাটায়, তাহলে কিন্তু তার মধ্যে আবার সেই ক্রেভিং আসবে, আবার বন্ধুরা আসবে, আবার বন্ধুরা আবার হাতছানি দিবে। তার আবার সোশ্যাল মিডিয়াতে সে যখন দেখবে যে তার বন্ধুরা নক করছে, অমুক জায়গায় গেলে মাদকের ডেলিভারি পাওয়া যায়, এখন তো অনলাইনে পাওয়া যায়, তো এই জিনিসগুলো তাকে নক করতে থাকবে। আরেকটা বিষয় প্রাসঙ্গিক কারণে আমি বলি যে ডার্ক ওয়েব, যেটা হচ্ছে যে কিছু কিছু অ্যাপ্লিকেশন বা অ্যাপস আছে যেগুলো কিন্তু ব্রাউজ করে ধরা যায় না। মাদক ব্যবসায়ীরা কিন্তু বা মাদক সেবীরা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে। আর হচ্ছে যে এনক্রিপ্টেড যে এগুলা, যেমন হোয়াটসঅ্যাপ, যদি আমি এনক্রিপ্টেড ভার্সনটা ব্যবহার করি তাহলে কিন্তু এখানে আইন প্রয়োগকারী সংস্থার কিন্তু ওখানে ঢোকাটা কঠিন হয়ে যায়। এই জন্য আমি আগে বলছিলাম যে টেকনোলজিটাকে আমাদের খুব আপডেটেড করতে হবে, যাতে আমি ওই ডার্ক ওয়েবটাকে আমি ধরতে পারি, যে ওইখানে ওই অ্যাপসগুলোর মধ্যে আমার অ্যাক্সেস থাকে। তো না হলে এখন বিশ্ব যেদিকে যাচ্ছে, আহ, সবকিছু ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে। তো এই জায়গাটায় আমি অন্য দেশে দেখেছি যে অনলাইন মেন্টাল হেলথ সার্ভিস দিচ্ছে রিকাভারিদেরকে, তাদেরকে অনলাইন কাউন্সিলিং দিচ্ছে। আমরা কিন্তু চেষ্টা করেও আমরা কিন্তু এই জায়গাটায় যেতে পারিনি, কারণ প্যারেন্টসদের সহযোগিতা প্রয়োজন, রোগীর উইলিংনেস দরকার। দুই হচ্ছে যে একটা অ্যাপস ব্যবহার করতে বা একটা অ্যাপস তৈরি করতে এই অনলাইন কাউন্সিলিং, আমার ট্রেন্ড কাউন্সিলর দরকার। আমার একটা অ্যাপস তৈরি করতে আমার অর্থ দরকার, যেটা অর্থটা আসবে কোথা থেকে? এটা তো কোনো ফরেন ফান্ডিং নাই। তাহলে সরকার যদি একটা সেন্ট্রালি করে এবং সে যদি লাইসেন্সটা সবাই সাথে শেয়ার করে যে এটা তোমরা ইউজ করতে পারো, ফ্রি করে দেয়, তাহলে এই চিকিৎসা কেন্দ্রগুলা কিন্তু ওই অ্যাপসটাকে ব্যবহার করে কিন্তু তারা হোম বেস সার্ভিস দিতে পারে। তো এইরকম ধরনের টেকনোলজি কিন্তু আমরা যদি মানে প্রয়োগ না করি, ধরেন ঢাকার একজন খুব নাম করা সাইকিয়াট্রিস্ট, সে একজন খুলনার একজনের সেবা দিবে, বা যশোরের একজনকে সেবা দিবে, দূরের পঞ্চগড়ের একজনকে সেবা দিবে,
তাহলে সেই মানে অ্যাক্সেসটা থাকা দরকার। তো আমি মনে করি যে আমাদের এইভাবেই আসলে এগিয়ে যেতে হবে, গবেষণাধর্মী জি প্রমাণধর্মী কিছু কাজ আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে, নতুন ভাবে সমন্বিত ভাবে জি কাজ করতে হবে।